বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। আপনারা শুনছেন আমাদের ঝুলি, গল্পে গল্পে সময় কাটে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান, মদ্যপান এবং যে কোনো রকমের মাদক দ্রব্যের সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো ধর্ম, জাতি, পেশা বা জীবিকাকে অবমাননা করা বা হেয় প্রতিপন্ন করা আমাদের উদ্দেশ্য নয়। আশা করি গল্প শোনার আনন্দে শ্রোতারা এই বিষয়টিকে মানিয়ে নেবেন। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার দ্বিতীয় পর্ব। ইনশাল্লাহ সকালে হয়। আরে পেট পরিষ্কার হয়। হ্যাঁ ডাক্তারবাবু। মাঝে মধ্যে কষে যায় নাকি? হ্যাঁ, রক্তক্ষয় হয়। হ্যাঁ, একেবারে হক কথা বলেছেন। ঠিক আছি, কোনো ব্যাপার নয়। আপনি এই দুটো পুড়িয়া দিচ্ছি, আর রাতে জলে গুলো করে হালকা ইসুতুষ্ণ হলেই চলবো। ঘিতে লিবেন খালি। আধ ঘন্টা আগে পরে কিচ্ছু খাবেননি। রাকিব হোমিওপ্যাথি চিকিৎসক। ওর চিকিৎসার খরচ কম। এক ড্রাগে 5 রকমের রোগ সারে। মাঝে মধ্যে তাই চেম্বার করতে করতে রোগী বসিয়ে অন্য কাজ সেরে নিয়ে আবার এসে মেকআপ দিতে অসুবিধা হয় না ওর। কিন্তু আজ বড়ই মন দিয়ে এই পাইলসের রোগীকে দেখছিল সে। এমন সময় হঠাৎ, রাকিব, হে রাকিব। ওই দেখো, তুই এই পেশেন্ট দেখার সময় এলি গো। এই রাতে ছাদে দেখা করবো খন। আরে না ভাই, না 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 ভাই, খবর আছে ভাই, শোন। কি? আরে আরে শেখর। কি হলো ওর আবার? আরে আরে ও আবার আবার নার্সিংহোমে গেছে। ডিউটিতে? তুই ঠিক দেখছস? আরে আরে হ্যাঁ রে ভাই, আমি দেখেছি। ওরে ভাই, হেভি ব্যাপার ভাই, হেভি ব্যাপার। দীর্ঘদিন বাদে এমন একটা সময় এসেছে আমাকে আবার চিকিৎসা করতে হবে মানুষের। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এই ভেবেই যে আমি এককালে বড় ডাক্তার হব। কিন্তু বাবা মা চাইতো আরও বেশি। তারা চাইতো ছেলে আগে ভালো মানুষ হোক। কিন্তু এই ভালো মানুষ হবার প্রাইমারি চেষ্টাটা সরে গেছে নানান অছিলায়। যখনই ভালো হতে গিয়েছি, নিজে বা কাউকে দেখেছি সে ভালো হবার চেষ্টা করছে, তখনই কোথা থেকে একটা খারাপ কিছু এসে সেটাকে শেষ করে দেয়। এর মধ্যে আমার আবার সেই কথাই মনে পড়ে গেল। না, তবে এবারে সেই গভীর ছায়া ঘেরা দ্বীপ নয়। মনে পড়ে গেল ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের মেমোরি। সেই স্মৃতি, যখন আমি দিতিপ্রিয়াকে প্রথম দেখেছিলাম সল্টলেক করুণাময়ী। কোনো একটা দিন আমাদের ডক্টরদের স্পেশাল কিছু রিপ্রেজেন্টেশন ছিল। সত্যি কথা বলতে আমারও সেবারই প্রথমবার যাওয়া। এর আগে কোনো দিনও যাইনি। না যাবার ফলে এটাও বুঝিনি যে মেলা এত বড় হতে পারে। পার্কিংয়ে গাড়ি লাগালাম। আমার একটা বাতিক আছে। আমি যে কোনো অচেনা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে ডিসকভার করতে পছন্দ করি। গাড়ি পার্কিং লটে রেখে যখন যাচ্ছি, তখন দেখলাম একটা ফুচকার দোকানে বড় ঝগড়া হচ্ছে। ফুচকা পাত্রে রেখে ও পাত্র হাতে রেখে তুমুল ঝগড়া হচ্ছে। সমস্যাটা কি ফুচকার স্বাদে, নাকি ওদের জীবনে
সেটা বোঝা মুশকিল। আমি ভিড় পাশ কাটিয়ে মেলার 5 নম্বর গেট দিয়ে ঢুকে গেলাম। মারাত্মক ভিড়। সবটা সরিয়ে ঢুকছি, তখন দেখি একটা অদ্ভুত সরীসৃপ গোছের একটা মডেল দাঁড়িয়ে আছে। সকলের ভিড়ে সে তার খেলা দেখাচ্ছে, মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবার সেই ভিড়ের মধ্যে থেকেই একটি মেয়ে ফ্যাকাশে মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। এত বড় মেলার মাঠে সে যেন একা। আমি মেয়েদের দিকে সাধারণভাবে খেয়াল করি না, কিন্তু ওই একটি মেয়ে সেদিন আমাকে আকর্ষণ করেছিল। তাই চেনা নেই, জানা নেই, নাম জানা নেই, আমি দাঁড়িয়ে গেলাম ওকে দেখে। দূর থেকে ওকে লক্ষ্য করতে করতে কোথায় যেন হারিয়ে গেলাম। পছন্দের কিছু খুঁজতে গেলে মানুষ যে হারিয়ে যায় অথবা বুঁদ হয়ে যায়, এটা শুনেছিলাম, কিন্তু আজ প্রত্যক্ষ অনুভব করলাম। এই বইয়ের স্টলের সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে, কি সুন্দর দেখতে। রূপের ঝলকেই যেন মনের ভিতরটা জুড়িয়ে যায়। তাকালেই মনে হয় যেন না দেখা, না জানা অনেক কিছু দেখা হয়ে যাচ্ছে। তখনও সন্ধে নামেনি। বিকেলের ঢলে পড়া রোদ্দুর বইমেলার মাঠে। ইলেকট্রিক লাইট জ্বালাবার সময় তখনও কিছুটা দেরি। এর মাঝে আমার যে সময় পেরিয়ে যাচ্ছে তার খেয়াল নেই। এইভাবে বোধহয় তাকে দূর থেকে দেখতে দেখতে বেশ কিছুটা সময় চলে গেছে। একটা অদ্ভুত শীতল হাওয়া যেন ঠান্ডা করে দিচ্ছে আমায়। এই শীতলতা আমায় এর আগে অনুভব করেনি। সব মিলিয়ে একটা অদ্ভুত পছন্দের সময় মনে হচ্ছে এটা। অচেনা মেয়েটির পরনে একটা লালচে চেক রঙের কুর্তি আর জিন্স, হাতের কনুইতে ব্লেজারটা ঝোলানো, কাঁধে সুন্দর একটা ঝোলা গোছের ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা, আর ঠোঁটে হালকা লিপস্টিক আছে কি, কপালে একটা ছোট কালো রঙের টিপ, চুলের রং লালচে। আঙুলের নেল পলিশের রংটা দেখতে যাব, কিন্তু যা, ও বুঝে গেছে বোধহয় আমি ওকে দেখছি। আর ও ফিরে আমাকে দেখল। সঙ্গে সঙ্গে লজ্জায় পড়লাম আমি, কারণ পরনে কোট, প্যান্ট আর আইডেন্টিটি ব্যাজ এসব পরে আমি ক্যাবলার মতন তাকিয়ে রয়েছি। নিজের ওপর নিজেরই কেমন যেন সন্দেহ হতে একটু চমকে গেলাম। ঘাড় ঘুরিয়ে নিয়ে স্মার্ট ওয়াচে দেখলাম আর মাত্র 10 মিনিট বাকি। অনেক সময় এমনি নষ্ট হয়ে গেছে। মাথার মধ্যে একটা যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তা ছেড়ে দিয়ে সরে এলাম। দাদা, অডিটোরিয়ামটা কোন দিকে? এক আগন্তুককে প্রশ্ন করতে সে দ্রুত আঙুল দিয়ে ও এইদিকে। বলে দেখিয়ে দিল। যেদিকে আঙুল দেখালো সেখান থেকে দূরে কিছু দেখা যায় না। তবুও শেষবার বর্তমান এই জায়গাটার অবস্থান মাথায় রেখে এগিয়ে চললাম অডিটোরিয়ামের দিকে। যাবার পথে পেরাতে হলো কত মানুষের ভিড়। বিভিন্ন বুক স্টলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বড় মাঠেরই এক অংশে কেউ হয় বিলি করছে কাগজ, বই। এত বই হয়? আমাদের পেশায় কম্পোজিশনের ভিত্তিতে ওষুধের বিভিন্ন কোম্পানি হয়, কিন্তু বইয়ের সেম টপিকের উপর এত ভ্যারাইটি জাস্ট কোনো ধারণা ছিল না আমার। যেন লক্ষ মিনি লাইব্রেরি এক হয়ে গেছে মাঠে। 5 মিনিট প্রায় কয়েকশো মানুষের ভিড় ঠেলে এসে পৌঁছলাম অডিটোরিয়ামে। সামনে দেখলাম দাঁড়িয়ে রয়েছেন আমার সিনিয়র ডাক্তার ম্যাডাম। মৃগাঙ্ক, আজকেও লেট?
সরি ম্যাডাম, মানে ওই আর কি পার্কিংয়ে, মানে ওই যে পার্কিং বয়টা না জাস্ট বিহেভ লাইক এ ইলিটারেট, ওখানেই আর কি ম্যাম একটু আটকে। প্লিজ নো এক্সকিউজ। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জাস্ট বিহেভ লাইক বলে কোনো কথা হয় না, ওটা হবে বিহেভিং লাইক অ্যান ইললিটারেট। মৃগাঙ্ক, কিছুদিন বাদেই তুমি ডাক্তার হবে, ইংরেজিটা ঠিক করে দখল করো। আর কবে সিরিয়াস হবে? না মানে ম্যাডাম সত্যি রাস্তায় যা জ্যাম ছিল, আর কিছু না একাডেমিক্যাল কাজও ছিল। আবার এক্সকিউজ দিচ্ছ? আর একাডেমিক্যাল জব বলে কিছু হয় না, নয় তোমাকে বলতে হবে একাডেমিক ওয়ার্ক, না হলে একাডেমিক্স। বাই দ্য বাই, তোমার এত এক্সকিউজ কে শুনবে? ওফো, ওকে আজকের দিনও বকছেন ডক্টর প্রেয়সী? ওহ, ডক্টর শ্রমিক সেন, আপনি এসেছেন? কেন, আমি কি ভিভিআইপি নাকি? না, তা যদি নাও হন, আপনার মতো ব্যস্ত মানুষ এমন সেমিনারে আসা। বাই দ্য বাই, কিসে এলেন? ফ্লাইটে। ভেলোরেই আছেন তো? হ্যাঁ। ডক্টর, আপনি কিন্তু দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে উঠছেন, আপনাকে দেখলেই কিন্তু শ্রদ্ধা জাগে। ভাগ্যিস সেদিন ডক্টর সেন আমার নিচু মাথা কিছুটা উঁচু করে দিয়েছেন ম্যাডামের সামনে, না হলে বোধহয় সেদিন সেমিনারে আর শব্দই বের হতো না আমার মুখ দিয়ে। অন্যদিকে আমি ম্যাডামকেও দেখলাম, ওকে বাইরের থেকে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন উনি নন। তাই ডিসিপ্লিনের এই লাইনটা ঢিলে হতেই আমি বললাম, এক্সকিউজ মি, আমি না ভেতরে গেলাম, আপনারা তাহলে কথা বলুন। হ্যাঁ যাও, আর ফিউচারে এমন লেট করো না, আর ইংলিশটা কেয়ার করো। সত্যি কথা বলতে আমার ম্যাডামের বকা খেতে ভালো লাগে। উনি এতটা নিজের মতন করে বলেন আর শিখিয়ে দেন, যেন মনে হয় উনি নয় নিজের দিদি এসে বুঝিয়ে দিয়ে গেল। তবে এই যে ডক্টর শ্রমিক সেন, এনাকে আমার ঈর্ষা হয়। একটা মানুষের এত কিছু ডিগ্রি থাকতে পারে, এত নাম। যাক, ম্যাডামের বকা খেয়ে ওদেরকে কিছুটা আলাদা ছেড়ে ঢুকে গেলাম কনফারেন্সে। স্টেজে দেখলাম সমবয়স্ক কিছু ডাক্তার বসে আছেন, তার মধ্যে 2টো সিট ফাঁকা। অডিটোরিয়ামে ঢুকতেই আমার আই কার্ড দেখে স্টেজে উঠতে বললেন অর্গানাইজাররা। এরই মধ্যে প্রেয়সী ম্যাডাম ডক্টর সেনের সাথে ঢুকে এলেন, এসে ওদের ডিক্লেয়ার করলেন, আমাদের হসপিটালের এভরিওয়ান হ্যাজ অ্যারাইভড, লেটস স্টার্ট নাও। সরি ম্যাম, আমাদের একজন জুনিয়র আই সার্জন আসার বাকি আছে, দিতিপ্রিয়া। উনি আসলেই আমরা শুরু করব। জোরে একটা হর্নের শব্দ আমার মনের ওল্ড মেমোরি কার্ডের রিপিট টেলিকাস্টের নীরব শান্তির মধ্যে বীণার মতন যেন বেজে উঠল। আমার একলা মনের অন্ধকারে যে একটা ফুলঝুরির আলো দেখতে পাচ্ছিলাম, তা যেন হঠাৎ নিভল। আমি ফিরলাম বর্তমানে। ছেলেবেলার বেকার লোকগুলো কেমন যেন দমে গেছে এখন। 5 বছর আগেও যারা আমাকে শাসন করত, সেই সব সিনিয়ররা এখন আমার ওপর তাদের দায়িত্বের ভার তুলে দিয়েছেন। যেমন ভালো লাগে তেমন বেশ চিন্তাও হয়। আর একটা মোড় পেরোলেই আমার বহুকালের সাধের হসপিটালের চেম্বারে আমি ঢুকতে পারবো। বহুকাল আসেনি তো, কি জানি সব পরিষ্কার আছে কি না। এখানে আমার কিছু জুনিয়র আছে, সেখানে ঢুকতেই আমাকে যাকে বলে অভ্যর্থনা দিয়ে উঠল সকলে। ছেলেবেলার বন্ধু সঞ্জয়ের রিপ্লেসমেন্টে যাকে বসিয়েছিলাম, সে জুনিয়র সার্জন দেখলাম নো স্মোকিং বোর্ডের সামনে দাঁড়িয়ে স্ট্যান্ডিং শুক টান দিচ্ছে। আহা, ঝাড় দিতাম, কিন্তু বেকার টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। কারণ ঝাড়, ধৈর্য, সাহস কোনটা যে কাজের কোনখানে কাজে লাগে। ওয়েলকাম স্যার। পেশেন্ট? যায় যায় অবস্থা,
ওকে, আমার অ্যাপ্রনটা আমি আনতে ভুলে গেছি। ওকে স্যার, জোগাড় করছি। হোয়ার ইজ ডক্টর প্রেয়সী সেন? সি ইজ ইন ওটি, ওয়েটিং ফর ইউ। ওকে। বহুদিন বাদে যে গতি পেয়েছি তাতে আমার গত রাতের অ্যালকোহল উইথড্রলটা দূর হয়েছে। মাথাটা একটু ঝিমঝিম করছে বটে, তবে এর টোটকা একটা ডিপ ব্রিদিং ছাড়া আর কিছু হতে পারে কি? আপনি হয়তো বলবেন আমি ডাক্তার হয়ে কেন মদ্যপান করি, কিংবা ওটির আগের দিন কেন এই পানীয় আমার স্টমাকে। জানি আপনি করবেনই। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি ভগবান কেন সুরাপান করেন, কিংবা কেন নিজ স্বলিখিত প্রেসক্রিপশনে সোমরস রাখতেন, ভূলোক পাতাল স্বর্গের হেড মহেশ্বর কেন গঞ্জিকাকে বেছে নেবেন? আমি করতেই পারি, কিন্তু করব না, কারণ ভুলকে বেছে নেওয়াও তো একটা স্বাধীনতা। আর আমি জানি এটা আমি ছাড়া এই দুনিয়ায় মাত্র 3 জন বোঝে। এই আমি, 2 ঈশ্বর, আর শেষজন সেই দিতিপ্রিয়া। আমার মতো একাধারে নাস্তিক এবং তার সাথে ধর্মপ্রেমী গোঁড়া ব্যক্তিত্ব, এই অসাধারণ কম্বিনেশন আমি ছাড়া দ্বিতীয় নেই, সেটা তারা বোঝে। তবে আপনি যদি বলেন তাহলে আমার ধূমপানে বা মদ্যপানে সমস্যা কোথায়, তাহলে বলবো খাবেন না এসব। সমুদ্র মন্থনে অমৃত তুলে নিন, বিষ আমরা দায়িত্ব নিয়ে গ্রহণ করে ধ্বংস করব, ধ্বংস হব না। কথা দিচ্ছি, ঠিক যেমন আজকে নিজেকে এনেছি নতুন কিছু রক্ষা করতে। মৃগাঙ্ক, হোয়াট আ টাইমিং! হোয়াট এভার, আই এম রেডি। ওকে, লেটস স্টার্ট দ্য ওটি। সিস্টার, নাইফ। মানুষের হৃদয়ে এই যে তরঙ্গ চলে, তা যদি বাধা পায় তাকে আবার সঠিক পথে রিসেট করাই আমার কাজ। আমার লাগলো ঠিক 15 মিনিট। 2টো স্টেন বসিয়ে গ্লাভসে লেগে থাকা রক্ত গ্লাভস সমেতই ত্যাগ করলাম, একটা স্নিগ্ধ হাসি দিয়ে। অপারেশন সাকসেসফুল। আমি জানতাম মৃগাঙ্ক তুমি পারবে। এ তো আপনাদেরই আশীর্বাদ ম্যাডাম। ডক্টর মৈত্র তো তোমার ফ্যান হয়ে গেছে। আমি ফ্যান হয়েছি, আর আপনি? আমি কি? সিস্টার বলো, আজকেও বলেছে না? কি বলেছি? স্টপ বিহেভ লাইক এ ইলিটারেট। ও, বলেছি বুঝি রাগের মাথায়। আসলে মৃগাঙ্ক আমার মন জয় করে নিয়েছে। ওর সফলতাকে আমার ঈর্ষা হয়, তাই তো ওর ভুলগুলোকেও আমার এখন ঠিক মনে হয়। মৃগাঙ্ক, যখন তুমি জুনিয়র ছিলে তোমায় অনেক বকেছি, সেই সব মনে রাখোনি তো? মনে রেখে আর কি হবে ম্যাম, সেই সব দিনগুলো মনে আসলেই একটা উপন্যাসের লাইন মনে পড়ে। শেষের কবিতা? একদম। কোন লাইনটা রে? দুর্বলের শাসন ভয়ঙ্কর। তবে রে, অপারেট করে রুম ছেড়ে আবার নিজের চেম্বারে যাব, স্টেথোটা কাঁধে নিয়ে বুক চওড়া করে হাঁটছি। প্রত্যেকটা স্টেপে খটমট শব্দ আবার ফিরে আসছে। আসার পথে খেয়াল করিনি একটি মেয়ে বাইরে বসেছিল, দেখে মধ্যবিত্ত বলেই মনে হয়। বাবা বাবা কেমন আছেন ডক্টর? ও হ্যাঁ, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর। মেয়েটার খাপছাড়া মেকআপ ঘাঁটা মুখের দিকে তাকিয়ে তার বিপদের পরিমাণ আঁচ করতে পারছিলাম। তাই তাকে সাহস দিতেই প্রশ্ন করলাম, বাড়ির থেকে আর কেউ আসেনি? আমার রিলেটিভ কেউ নেই, আমি একা। ও আই এম সরি। সিটে রাখা ব্যাগটার দিকে চোখ গেল আমার। চোখ যেতেই হঠাৎ চমকে গেলাম।
এই ব্যাগ আমি চিনি। ব্যাগটার চেন, ক্লথ মেটেরিয়াল, ব্যাগটার উপর বড় হাতের একটা অক্ষর লেখা, ইংরেজির ডি। ডোন্ট মাইন্ড মি আস্কিং দিস, বাট এই ব্যাগটা আমার খুব চেনা লাগছে। এটা কি আপনার? আমার ভুলও হতে পারে। না না, এটা আমার এক দূর সম্পর্কের দিদির। দিদি? কি নাম তার? ডক্টর দিতিপ্রিয়া রায়। মিত্র না? হ্যাঁ, সে তো বিয়ের আগে ছিল। আমি জাস্ট ঘেঁটে গেলাম, হাতটাও কেঁপে উঠল। মেয়েটির দিকে কাঁচুমাচু হয়ে প্রশ্ন করলাম, বিয়ের আগে মানে? শি ইজ ম্যারিড নাও? ইয়েস। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার দ্বিতীয় পর্ব। গল্প পাঠে সরজিৎ ঘোষ। রাকিবের চরিত্রে অভিক জেঠি, পেশেন্টের চরিত্রে বিপ্লব কুমার দাস, রাকিবের বন্ধুর চরিত্রে সরজিৎ ঘোষ, ডাক্তার মৃগাঙ্ক শেখরের চরিত্রে সাত্তকী ঘোষ, আগন্তুকের চরিত্রে অভিক জেঠি, ডাক্তার প্রেয়সী সেনের চরিত্রে ডাক্তার ঝুলন কাঞ্জিলাল, ডাক্তার শ্রমিক সেনের চরিত্রে ডাক্তার অয়ন চ্যাটার্জি, ডাক্তার মৈত্রর চরিত্রে বিরূপাক্ষ চক্রবর্তী, নার্সের চরিত্রে পূজা ব্যানার্জি ও পেশেন্টের মেয়ের চরিত্রে সায়ন্তিকা দে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।